নাগরিকের, পর্যবেক্ষণ মানুষের, দায়বদ্ধতা আমাদের। দেখুন ফেস অফ, সোম থেকে শনি ঠিক সন্ধ্যে 6টায়, শুধুমাত্র 20। নমস্কার, 24 আওয়ার্স টিভিতে আমি দীপঙ্কর সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ফেস অফ অনুষ্ঠান। আজকে আমরা আলোচনা করব রাম মন্দির ও রাজনীতি নিয়ে। আজকে রামলীলার উদ্বোধন হয়ে গেল। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আজকে এই রাম জন্মভূমির রাম ঠাকুরের আজকে প্রতিষ্ঠা হলো। এই প্রতিষ্ঠা দিবসে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে একটি সংহতি মিছিল করলেন। সেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইসাই সমস্ত মানুষকে একত্রিত করে তিনি প্রথমে গেলেন কালীঘাটে, তারপরে গেলেন গুরুদুয়ারায়, তারপরে গেলেন তিনি চার্চে এবং অবশেষে একটি মসজিদে তিনি চাদর দানের মাধ্যমে এই অনুষ্ঠান কর্মসূচি শেষ করেন। এবং তারপরে পাকসার কাছে গিয়ে তিনি বক্তৃতা দেন এবং বক্তৃতাতে তিনি বলেন যে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাইকে নিয়ে আমাদের দেশ সেই একতা ঐক্যকে বজায় রাখতে আজকে তার এই সংহতি মিছিল, যেখানে রামচন্দ্র রাম ভগবানকে যেখানে এই বিগত কয়েকশো বছরের একটা টানাপোড়ার মাধ্যমে সেই একটা অবসান ঘটলো এবং রাম ঠাকুরের অযোধ্যায় রাম জন্মভূমিতে রামের আজকে প্রতিষ্ঠা হলো। আজকে সেই রামলালার জন্মদিনে আজকে রামলালার আজকে প্রতিষ্ঠা দিবসে আজকে আমরা দেখলাম যে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ অযোধ্যায় এসে উপস্থিত হয়েছেন এবং সেখানেও হিন্দু, মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সেখানে উপস্থিত ছিলেন এবং সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার প্রাণ স্থাপন করে তিনি সেখান থেকে সরাসরি আজকে রাম ভক্তদের আজকে স্বাগত জানায়। তাদেরকে আজকে বলেন যে আজকে আনন্দের দিন, আজকে খুশির দিন, রাম ভগবান তার বাড়িতে ফিরে এসছে, রাম অবশেষে তার বাড়িতে বিরাজমান করছে। দেশের এবং আমাদের দেশের একটা এই অযোধ্যায় একটা বড় একটা গর্বের বিষয়, সেটা তিনি বললেন আজকে তার বক্তৃতার মাধ্যমে। অপরদিকে নরেন্দ্র মোদীর এই কর্মসূচি আজকে বিজেপির এই কর্মসূচি হিসাবে আখ্যা দিয়ে আজকে তৃণমূল কংগ্রেস কিন্তু সংহতি যাত্রা করলেন। সেখানে তিনি হিন্দু, মুসলিম, শিখ, ইসাইকে ডিভাইড করার একটা রাজনীতি, এটাই তিনি বার্তা দিলেন এবং সংহতি যাত্রার মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন যে সেখানে তিনি হিন্দু, মুসলিম, শিখ সবাইকে একত্রিত করে আমাদের থাকতে হবে, সংবিধানের নিয়মকে মেনে চলতে হবে। কিন্তু আজকের এই সংহতি যাত্রা কি সাধারণ মানুষ মেনে নেবে? কারণ চারিদিকে আমরা দেখছি যে রাম, জয় শ্রীরাম স্লোগান শুনলেই সবাই নাকি বলে বিজেপির স্লোগান, সে নাকি বিজেপি করে এবং তাকে নাকি বিজেপির চোখে দেখা হয় এবং একটা অন্য নজরে দেখা হয় আমাদের এই পশ্চিমবঙ্গে, এই কলকাতায়, বিশেষ করে পশ্চিমবঙ্গে। কিন্তু আজকে কিন্তু সেই আবেগকে ধরে রাখা যায়নি, কারণ আমরা যেখানেই গেছি আমরা দেখেছি যে জয় শ্রীরামের আজকে স্লোগান কিন্তু আজকে অবচেতনভাবে আজকে বেজে গেছে। বিভিন্ন জায়গায় রামের পুজো হচ্ছে, জায়গায় জায়গায় রাম পতাকা, গেরুয়া পতাকা, রাম ঠাকুরের, রাম ভগবানের ছবি দিয়ে সেই পতাকা উত্তোলন হচ্ছে। সে বাসে হোক, সে অটোতে হোক, গাড়িতে হোক, বিভিন্ন জায়গায় আজকে মানুষ, দেশবাসী কিন্তু রাম আবেগে এক প্রকার ভেসে গেছে। তাহলে সেই আবেগকে দেখে কি বিরোধীরা ভয় পাচ্ছে? বিরোধীরা ভাবছে যে আগামী লোকসভা ইলেকশনে তাদের ধরাশয়ী একেবারে চিহ্নিত। তাই আজকে এই সংহতি যাত্রা কি বলবেন আজকে আমাদের যুক্তিতর্কের আলোচনায়, যুক্তিতর্কের বিষয়। তাই আমরা ফেস অফ অনুষ্ঠানের মাধ্যমে সেই বিষয়টা আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং দর্শকদের কাছে অনুরোধ করছি আপনাদের কমেন্টের আমরা আশা রাখবো। চলুন আমরা সরাসরি চলে যাই আমাদের সাথে এই মুহূর্তে যারা রয়েছেন আমাদের সাথে অ্যানালাইজ করার জন্য, ভার্চুয়ালি যারা রয়েছেন আমি তাদেরকে একে একে স্বাগত করে নিই। আজকে আমাদের পলিটিশিয়ানের সাথে সাথে আমাদের সাথে বিশিষ্ট ডাক্তারও রয়েছেন। ডক্টর অসীম মাইতি আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের সাথে ডাক্তারবাবু রয়েছেন এবং তার সাথে যে রয়েছেন আমাদের বিজেপির মুখপাত্র রয়েছেন অরিজিৎ মুখার্জি, তিনিও রয়েছেন আমাদের সাথে। নমস্কার, তাকে অনেক অনেক স্বাগত আজকে। এবং আমাদের সাথে রয়েছেন পলিটিক্যাল অ্যানালাইস্ট হিসেবে, রাজনৈতিক বীর হিসেবে জয়দেব ঘর মহাশয়, তাকেও আমাদের 24 আওয়ার্স টিভির পর্দায় অনেক অনেক স্বাগত, নমস্কার। এবং আজকে এই শুভ দিনে আজকে তাকেও অনেক অনেক শুভেচ্ছা আমরা দিলাম 24 আওয়ার্স টিভির তরফ থেকে। তো আমরা প্রথমেই আমাদের আলোচনা শুরু করব এবং শুরুটা নিয়ে যাব আমি অরিজিৎ বাবুর থেকেই, অরিজিৎ মুখার্জির থেকে। অরিজিৎ বাবু, আজকে আমরা দেখলাম যে রাজ্যে কিছুক্ষণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে হাঁটলেন এবং সেখানে কিন্তু আমরা দেখলাম যে বিভিন্ন ধর্মের, বিশেষ করে মৌলবী সম্প্রদায়ের মানুষগুলোকে সামনে নিয়ে এসে একটা রাজনীতি করার একটা প্রচেষ্টা, সেটাও আমরা দেখতে পেলাম। বিষয়টা নিয়ে একটু আপনাকে জানতে চাইবো, যেখানে রাম জন্মভূমিতে আজকে অযোধ্যায় রাম ঠাকুর বিরাজমান হলেন, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা নিয়ে আজকে একটা সংহতি যাত্রা করলেন। কি মেসেজ দিতে চাইলেন, কি বোঝাতে চাইলেন, কি বুঝছেন ব্যাপারটা যদি বোঝান আমাদেরকে। দেখুন, সবার আগে আমাদের যারা যতজন মানে এই শোতে যে প্যানেলিস্টরা উপস্থিত আছেন তাদেরকে আমি আমাদের আরাধ্য দেবতা আমাদের শ্রী শ্রী রামচন্দ্র মহাপ্রভুর এই রাজপ্রাসাদে ফেরার আনন্দে তাদেরকেও
ভাগিদার হওয়ার অনুরোধ জানাবো এবং সকলকে শ্রী শ্রী রামচন্দ্রের জয় জানিয়ে আমি আমার কিছু মূল্যবান কথা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। দেখুন, আজকের এই যে রামচন্দ্র তার রাজপ্রাসাদে বিরাজমান হয়েছে, এটা তো 500 বছরের একটা প্রতীক্ষার অবসান। আজকে আমাদের ভারতবর্ষের যশস্বী শ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন যে আজকে শুধু বিজয়ের দিন নয়, এটা বিনয়ের দিন, আমরা বিনয়ী হতে চাই। তিনি বলেছেন যে আমরা বিনয়ী হতে চাই। হ্যালো, অরিজিৎ বাবু বলুন, আমাদের সময় নষ্ট হচ্ছে, আপনি বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? একদম শুনতে পাচ্ছি, আপনি বলুন, আপনি কন্টিনিউ করুন অরিজিৎ বাবু। আমরা বিনয়ী হতে চাই। দেখুন, আমরা রাম রাজ্য প্রতিষ্ঠা করতেছি, আমরা রাম রাজ্য প্রতিষ্ঠা করতে এই কারণে গিয়েছি, শুধু রাম মন্দির বলে নয়। রাম রাজ্য প্রতিষ্ঠা করার অর্থ, প্রকৃত অর্থ হচ্ছে যে যে রাম রাজ্যে দুঃখ ছিল না, যন্ত্রণা ছিল না, কষ্ট ছিল, রাজা রাম সকলের পাশে দাঁড়াতেন, সেইটাই হচ্ছে প্রকৃত রাম রাজ্য। এবং আজকে নরেন্দ্র মোদীজি রামকে তার রাজপ্রাসাদ ফিরিয়ে দিয়ে এটাই প্রমাণ করলেন যে আমরা রাম রাজ্য অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠা করতে চেয়েছি। এইটাই আজকে আমাদের রাম রাজ্যের বার্তা গেল মানুষের প্রতি। এবং রাম সমস্ত রাজনীতির ঊর্ধ্বে, আমরা রাম নিয়ে কোনোদিনও রাজনীতি করিনি এবং রাম সকল রাজনীতির ঊর্ধ্বে, তিনি আমাদের আরাধ্য দেবতা। আজকে আমরা প্রচন্ড খুশি, তার প্রাসাদে ফেরার আনন্দে আমরা আজকে সকলকে ভাগিদার করতে চাই। পাল্টা আমি সরাসরি রাজনীতিবিদ এবং তিনি একটু তৃণমূল সমর্থনের কথা বলেন, তো তাই আমি তার কাছে আমি জানতে চাইবো যে আজকে ভগবান শ্রী রামচন্দ্রের আজকে অযোধ্যায় আজকে ফেরা হলো। 14 বছরে বনবাস থেকে রামচন্দ্র ফিরেছিলেন, কিন্তু এখানে 500 বছরের একটা বিবাদিত একটা বিতর্কের আজকে অবসান ঘটলো এবং সেখানে আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে প্রাণ প্রতিষ্ঠা করলেন। আজকে সেই উপলক্ষে এবং সেইটাকে সামনে রেখে আমরা দেখলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি যাত্রা করলেন। তো আজকে তিনি আবার হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই এই সমন্বয়কে আজকে তিনি তুলে ধরার চেষ্টা করলেন এবং তিনি বললেন যে এখানে বিজেপি যে বিভাজনের রাজনীতি করছে, সেই বিভাজনের রাজনীতিতে আমরা কেউ পা দেবো না। এবং এটাও বললেন, আমি যতটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনেছি, কারণ আমাদের লাইভ ছিল, তো আমি যতটা শুনেছি সে নিয়ে এই কথাও বলেছেন যে যারা বিজেপিকে সমর্থন করবে আমি কাউকে মাফ করব না, আমি কাউকে ছেড়ে কথা বলবো না, এই কথাও তিনি বলেছেন আজকে পাক সার্কাসের ময়দান থেকে সরাসরি তিনি বলেছেন। কি বলবেন বিষয়টা নিয়ে আজকে আপনার কাছে আমি জানতে চাইবো যে যদি আজকে রাম রাজত্ব, যদি আজকে ভগবান রামচন্দ্র অযোধ্যায় জন্মভূমিতে 500 বছরের সেই বিবাদিত ভূমিতে তিনি যদি বিরাজমান করেন, ফিরে আসেন, সেখানে বিরোধীদের আজকের এই কটাক্ষ, বিরোধীদের আজকের এই ব্যথা কিসের জন্য, কি কারণ, যদি আমি আপনার কাছে জানতে চাইব। না দেখুন, প্রথম কথা হচ্ছে রাম রাজ্য প্রতিষ্ঠা হয়েছে, রাম লালা ফিরে এসছে। আপনার এবং বিজেপি মুখপাত্র দুজনের গলায় এক সুর যে রাম রাজ্য প্রতিষ্ঠা হয়েছে। রাম রাজ্য আসলে কি ছিল? যেখানে বেকারত্ব, অশিক্ষা, কুশিক্ষা, অনাহার, দারিদ্র, অর্ধপুষ্টি, অনাপুষ্টি এগুলো থাকবে না। অর্থাৎ অপুষ্টিতে একটি শিশুও মারা যাবে না, ভারতবর্ষে মারা যাচ্ছে। অনাহারে আজ রাতেও যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর উপোস ভঙ্গ করেছেন এক মহাত্মা, কিন্তু ভারতবাসীর মনে হয় না যে আজকে উপোস ভঙ্গ হয়েছে। আজও বহু মানুষ উপোসী পেটে অনাহারে রাত্রে শুতে যাবে। এবং আজকে ভারতবর্ষ দারিদ্রতায় জর্জরিত। ভারতবর্ষে আজও অনেক মানুষ শীতের ঠান্ডায় প্ল্যাটফর্মে রাস্তায় রাস্তায় ঘুমোবে, তাদের মাথার ছাদ হয়নি। রামলালার ছাদ হয়তো নরেন্দ্র দামোদর দাস মোদী করে দিয়েছেন, কিন্তু কোটি কোটি রামলালা, কোটি কোটি রাম যারা রাস্তায়, প্ল্যাটফর্মে, স্টেশনে আজকে কুকুর বেড়ালের সঙ্গে শোবে, রাত কাটাবে, তারাও কিন্তু আজও ঘর পায়নি। আজও বহু মানুষ খেতে না পেয়ে ঘুমোতে যাবে। জয়দেববাবু, আপনি ভুল বলছেন, আপনাকে আমি একটু থামাবো। 500 বছরের বিতর্কিত এই জমি, যেখানে কিন্তু এই নিয়ে আমরা দেখেছি বিশাল রাজনীতি হয়েছে। এই ঠিক ইলেকশনের সময়, এই লোকসভা ইলেকশনের সময় আমরা দেখেছি হাজার হাজার মানুষ মারা গেছে, হিন্দু মুসলিমের একটা বিতর্কিত একটা ঝামেলার সৃষ্টি হয়েছে এবং তাকে কেন্দ্র করে আমরা দেখেছি বিভিন্ন পলিটিক্যাল পার্টি তাদের রুটি সেকেছে। কিন্তু আজকে সেই বিতর্কিত জমির আজকে সমাধান হলো, আজকে সেই জমিতে আজকে ভগবান রামচন্দ্রের প্রতিষ্ঠা হলো এবং সেখানে রামচন্দ্র তার প্রাণ
ফিরে পেলেন এবং সেই জমিতে তিনি বিরাজমান হলেন, এর সাথে বাকি ইস্যুগুলোর কি সম্পর্ক? ইস্যুগুলো তো আছে, এগুলো দেশের ইস্যু, এগুলো থাকবে, এগুলো সমাধান হবে, এগুলো সমাধানের জন্য সবাইকে হাতে হাত মিলিয়ে একত্রিত হয়ে চেষ্টা করতে হবে। কিন্তু কোন একটা ইস্যু সমাধানকে কেন্দ্র করে কেন বিরোধীরা সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তার বিতর্কিত করছে, এটাই প্রশ্ন থাকলো আপনার কাছে। আমার আবারও সেই একই উত্তর, দেশের প্রধানমন্ত্রীর কাজ হচ্ছে চাকরি দেওয়া, দেশের প্রধানমন্ত্রীর কাজ হচ্ছে অনাহার, দারিদ্রতা, অপুষ্টিকে দূর করা, অশিক্ষাকে দূর করা, প্রত্যেকটা মানুষের স্বাস্থ্য এবং চিকিৎসার ব্যবস্থা। কিন্তু দেশের প্রধানমন্ত্রীর কাজ হচ্ছে জয়দেববাবু, দেশের প্রধানমন্ত্রীর কাজ হচ্ছে দেশের সুশাসনকে ফিরিয়ে রাখা, দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, দেশের মধ্যে হিন্দু মুসলিমের ভাইচারিতা বজায় রাখা এবং দেশের মধ্যে দাঙ্গা হাঙ্গামাকে রক্ষা করা। কিন্তু আজকে সেই রক্ষা রাস্তা যখন করছে তখন আপনাদের অসুবিধা কোথায়? উনি তো সেটা করলেন না, উনি তো সেটাই করলেন না যেগুলো আপনি বললেন প্রধানমন্ত্রীর কাজ, সেই কাজগুলোই তো উনি করলেন না। উনি বিজেপি দলটি একটি ধর্মনিরপেক্ষ দল, নির্বাচন কমিশনে হলফনামা জমা দেওয়া আছে এবং উনি ধর্মনিরপেক্ষ দেশের ধর্মনিরপেক্ষ প্রধানমন্ত্রী হয়ে তিনি একটি ধর্মের উদ্গাতা হয়ে রামের মন্দির প্রতিষ্ঠা করবেন কেন? তাহলে ওনাকে চার্চ, গির্জা সমস্ত কিছু উদ্বোধন করতে যেতে হবে এবং সবকিছুই উদ্গাতা হতে হবে। উনি শুধুমাত্র একটি ধর্মের পৃষ্ঠপোষক হবে কি করে যেখানে বিজেপি দলটা ধর্মনিরপেক্ষ এবং উনি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ প্রধানমন্ত্রী। আর যতদূর সংবিধান জানি সেখানে কোথাও মন্দির উদ্বোধন প্রধানমন্ত্রীর দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে না, পড়ে শুধুমাত্র একমাত্র মানুষের চাকরি, অভাব, অনটন দূরীকরণের মধ্যে দিয়ে মানুষকে আরো সুখ সমৃদ্ধিতে পৌঁছে দেওয়া। যে মানুষগুলো আজও ঘর পায়নি, রেল স্টেশনে পড়ে রয়েছে, তাদের ঘর খুঁজে দেওয়ার দরকার ছিল মোদির। যার চিকিৎসা হয়নি তাকে চিকিৎসা পাইয়ে দেওয়া দরকার ছিল মোদির। যার আজকে খেতে না পেয়ে রাতে ঘুমোতে যাবে তার মুখে ভাত তুলে দেওয়া দরকার ছিল। আবারও আপনি ভুল বলছেন জয়দেববাবু। মন্দির উদ্বোধনের জন্য শঙ্করাচার্যরা ছিলেন, রামানন্দীরা ছিলেন, সাধু সন্ত যারা আছেন তারা যথেষ্ট। মহন্ত সাধু সন্তদের ছেড়ে প্রধানমন্ত্রী কেন যাবেন ভারতবর্ষে মন্দির উদ্বোধন করতে? সাধু সন্ত কম পড়েছে? আর যদি রাম মন্দিরের কথা বলেন সেটাও তো অশাস্ত্রীয় এবং অহিন্দু মতে হয়েছে, কারণ যে মন্দিরের মাথায় কলস স্থাপিত হয়নি, পতাকা উত্তোলিত হয়নি, যে মন্দির এখনো সম্পূর্ণ হয়নি, সেই মন্দিরের প্রতিষ্ঠা হতে পারে না। বেদ বেদাঙ্গ উপনিষদ নিয়ে আপনারা চর্চা করুন, নিশ্চয়ই আপনারা জানেন যে শঙ্করাচার্য যারা ভারতবর্ষের একাধারে পোপ, সেই শঙ্করাচার্যরা বলে দিয়েছেন যে এই মন্দির প্রতিষ্ঠা অনাচার, অশাস্ত্রীয় এবং এটা হিন্দু ধর্ম মতে কখনোই মেনে নেওয়া যায় না। এটা হিন্দুদের প্রতি অন্যায় অবিচার করা হলো, পাপাচার করা হলো, এটা হিন্দুদের দুরাচার করা হলো। কি করে শঙ্করাচার্যদের কথাকে অমান্য করে মোদি এই মন্দিরের উদ্বোধন করলেন? আর করলেন তো করলেন, দেশে সাধু সন্ত মনীষীরা কি কম পড়েছিল যে প্রধানমন্ত্রীকে মন্দির উদ্বোধন করতে হবে? প্রধানমন্ত্রীর কাজ কি মন্দির উদ্বোধন করা? প্রধানমন্ত্রীর কাজ মন্দির উদ্বোধন করা নয়। যে খেতে পায় না তার মুখে আহার দেওয়া প্রধানমন্ত্রীর কাজ। যে আজও প্ল্যাটফর্মে ঘুমোচ্ছে তাকে ঘর দেওয়া ছিল মোদির কাজ। রামলালাকে ঘর দেওয়াটা মোদির কাজ নয়, রামলালাকে ঘর দেওয়াটা মোদির কাজ নয়। মোদির কাজ ছিল অভুক্ত মানুষগুলোর মুখে অন্ন তুলে দেওয়া। আজকে যে মানুষগুলো রাস্তায় ঘুমোতে যাচ্ছে তাদের মাথায় ছাদ দেওয়া, যারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তাদের চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া, যারা পড়াশোনা করতে পারছে না, যারা অভাবের তাড়নায় পড়াশোনা ছেড়ে দিয়েছে তাদেরকে পড়াশোনার আঙ্গনে ফিরিয়ে আনা ছিল মোদির কাজ। মোদির কাজ সাধু সেজে, ভণ্ড সেজে ওই মন্দিরে গিয়ে ওই রাম মন্দিরের উদ্বোধন করা প্রধানমন্ত্রীর কাজ ছিল না। প্রধানমন্ত্রীর কাজ ছিল যেখানে অশিক্ষা, যেখানে কুশিক্ষা, যেখানে দারিদ্রতা, যেখানে অভাব, অনটন, বেকারত্ব, সেগুলো দূর করা। সেগুলোর মধ্যে দিয়ে এই স্বামী বিবেকানন্দের কথায় জীবে সেবে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, অর্থাৎ আম ভারতবাসীর সেবার মাধ্যমেই উনি কিন্তু সেই পুণ্য অর্জন করতে পারতেন। রাম মন্দির অর্জন করেছেন। রামলালা এসে দেখছে দেশ জুড়ে বেকারত্ব, দেখছে দেশ জুড়ে অভাব, অনটন, অনাহার, অপুষ্টি, অশিক্ষা, কুশিক্ষা। রামচন্দ্র কি এসছে এইটা দেখার জন্য?
আগে এইটা দূর করত, তারপরে 500 কেন আরো 500 বছর লাগতো, কিন্তু রাম লালা এসে খুশিতে ডগমগ হতো যে হ্যাঁ সত্যিকারের রাম রাজ্য প্রতিষ্ঠা হয়েছে। এটা রাম রাজ্য প্রতিষ্ঠা হয়েছে যেখানে আজও হিন্দু মুসলমানে হানাহানি হয়, যেখানে আজও অপুষ্টি রয়েছে, অনাহার রয়েছে, অর্থার রয়েছে, অশিক্ষা রয়েছে, যেখানে আজও মানুষ প্ল্যাটফর্মে শুতে যায়। ভুল বলছেন জানেন বাবু, আপনি ভুল বলছেন, আপনি ভুল বলছেন, আপনি ভুল বলছি, আপনি ভুল বলছেন। আপনি এখানে হিন্দু মুসলিমের কথা, আপনি এখানে হিন্দু মুসলিমের কথা বলে আপনি এখানে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, এটা বলবেন না দয়া করে। আমি তো বললাম যে হিন্দু মুসলমানের আজও হানাহানি হয়, এটা কি মিথ্যে? এটা কি মিথ্যে? আপনারাই তো বললেন। আজও বাবরি মসজিদের ওই স্থলে কি মন্দির তৈরি করা হলো? আপনি উত্তরটা দেওয়ার চেষ্টা করুন, আপনি উত্তরটা দেওয়ার চেষ্টা করুন। মোদির কাজ কি মন্দির উদ্বোধন? মোদির কাজ কি মন্দির উদ্বোধন? মোদির কাজ ছিল শিক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো। মন্দির উদ্বোধন কেন প্রধানমন্ত্রী করবে? দেশের প্রধানমন্ত্রী কেন করবে? দেশে সাধু সন্ত নেই। আমাদের সাথে বিশিষ্ট ডক্টর রয়েছে, ডক্টর অসীম মাইতি আমাদের সাথে একটু ডক্টর রয়েছে, রাজনীতিবিদ এবং অরিজিৎ বাবু মানে বিজেপির মুখপাত্রকে বাদ দিয়ে আমি একটু ডাক্তার বাবুর কাছে যাব। ডাক্তার অসীম মাইতি, তিনি এই মুহূর্তে ক্লিনিকে রয়েছেন, চিকিৎসা করছেন, সেবা করছেন মানুষের, সেই অবস্থা আমাদের লাইভে এসেছেন, ওনাকে অনেক অনেক স্বাগত। আমি অসীম বাবুর কাছে জানতে চাইবো, ডক্টর অসীম মাইতির কাছে, আজকে রামলালার মন্দির উদ্বোধন হয়ে গেল এবং তার সাথে সাথে আমরা দেখলাম যে রাজ্যে একটা রাজনীতির পরিবেশও তৈরি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাত্রা করলেন। কি বলবেন বিষয়টা নিয়ে? আপনি একজন নিরপেক্ষ মানুষ হিসেবে কি বলবেন, একজন ডাক্তার হিসেবে? হ্যাঁ দীপঙ্কর, আমি সবাইকে স্বাগত, সমস্ত ভারতবাসী এবং এখানে যারা যারা অংশগ্রহণ করেছেন এই এতে মানে ডিবেটটাতে, তাদের আমি দয়া করবো মাঝখানে যেন ইন্টারাপশন না করে। আমি আমার স্বাধীন বক্তব্য, প্রণাম জানালাম ডাক্তার বাবু, প্রণাম নেবেন, আমার প্রণাম জানালাম। কোনো আপনাদের কাছে একটাই অনুরোধ, আমি একজন কোনো পার্টির সমর্থক নয়, নিরপেক্ষ। আমি যেটুকু, আমার বাবার একজন রাজনীতিবিদ ছিলেন সেই ব্রিটিশ আমলে, মানে প্রাক ব্রিটিশ আমলে, মানে ব্রিটিশ আমলের পরেই বাবা রাজনীতি করতেন। যাই হোক, তখন বাবার কাছে শুনেছি বিভিন্ন রকম সব তারপরে তো আমরা গত কয়েক বছর ধরে 76 বছর ধরে আমরা দেখেছি। দেখুন, এইসবের ঊর্ধ্বে না উঠে আমি একটা কথা, কয়েকটা সংক্ষিপ্ত কথা বলতে চাইছি। এই যে রাম মন্দির এবং বাবরি মসজিদ, যেটা আমাদের তৃণমূলের দাদা বললেন, উনি বোধহয় পুরোপুরি জানেন না। এই যে একটা বিরাট বিবাদ, আমি তো নিজে ভুক্তভোগী আছে দীপঙ্কর, তোমারও হয়তো কিছুটা খেয়াল থাকবে, তুমি হয়তো ছোট ছিলে যখন বাবরি মসজিদ ভেঙে যায়, তখন আমি পার্ক ক্লিনিকের আমি আরএমও ছিলাম। কিভাবে আমি মানে এতে 15 দিন 16 দিন এই একবেলা খেয়ে কাটিয়েছি সেটা আমি জানি। তখন খাদ্য তখন পাওয়া যেত না, ইয়ে করে দিত, মানে ওই তোমার কারফিউ উঠে যেত। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে একটা বাবরি মসজিদ আর এর সমাধান হয়েছে, এটা কিন্তু আমি কোনো জাতি ধর্ম পার্টি ধর্ম নির্বিশেষে বলবো একটা বিশাল বড় কাজ হয়েছে। আর আমাদের এখানে হিন্দু মুসলিম যেটা বলছে ঝগড়াঝাটি মারপিট, এটা সেই অর্থে কিন্তু হয় না। সেই অর্থে কিন্তু এখন আমাদের মোটামুটি হিন্দু মুসলিম সম্প্রীতি যথেষ্ট ভালো। বাবরি মসজিদ তুমি দেখবে কোনো বড় ধরনের সেন্টিমেন্ট কিছু হচ্ছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি, এই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথা বলছি যে এই বাবরি মসজিদ আর ওই রাম মন্দিরের ঊর্ধ্বে উঠে এই যে রাম নামটা, জয় শ্রীরাম তকমাটাকে আমি জানি না বিজেপি কোনো অস্ত্র হিসেবে ব্যবহার করছে, আমার মনে হয় না। কারণ রামচন্দ্রের যে এই মন্দির প্রতিষ্ঠা, এটা কিন্তু 500 বছরের মানুষের অভিপ্রেত। এখানে কিন্তু আমি কোনো পার্টির হয়ে বলছি না, এখানে কিন্তু মানুষের আবেগটা তারা করছে। এখানে আমি বলবো যে যেটা ভাবছি যে রাজনীতি নিয়ে, আর দেখো উনি যেটা বললেন, উনি কিন্তু দীপঙ্কর ঠিক কথা বললেন না, শঙ্করাচার্য থেকে আরম্ভ করে সবাইকে ডাকা হয়েছিল, ওনারা বলছিল মন্দির সম্পূর্ণ না করে করা যাবে না। দেখো, মন্দির সম্পূর্ণ যদি করতে যায় সেটা আরো 5 বছর 7 বছর লাগতে পারে। মেন মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে, তাই জন্য হয়তো কিছুটা রাজনৈতিক স্বার্থসিদ্ধি লোকে বলছে কোইন্সিডেন্টালি, কিন্তু এটা তো ডিক্লেয়ার ছিল যে এটা 2022-এ এটা উদ্বোধন হবে। সেটা হয়তো কোনো মাস বা দিন ঠিক ছিল না দীপঙ্কর। তো সেটা রাজনৈতিক রঙ্গমঞ্চ না ভেঙে এর সঙ্গে আর যেটা সংশোধন করে দিলাম 2022 নয় 2024-এ 22 জানুয়ারিতে। ও আচ্ছা, 2024-এর 22 জানুয়ারি, সরি আমি যেটা 2024-এর 22 জানুয়ারি, যেটা এটা প্রথমেই একটা ঘোষিত ছিল, এটা একদম শুরুতেই ঘোষিত ছিল ব্যাপারটা। তখন কিন্তু লোকসভার দিন কোনো ঘোষণা হয়নি এবং লোকসভা এখনো দিন কিন্তু ঘোষিত হয়নি। লোকসভার দিন এখন কতই মেতে হবে কি সেটাও ঘোষিত হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে সবসময় রাজনৈতিক রঙ্গমঞ্চ বা রাজনৈতিক মানে স্বার্থসিদ্ধি, এ কথাটার আমি ঘোরতর প্রতিবাদ করছি।
কারণ হচ্ছে এই মুহূর্তে যেটা আমাদের শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন সেখানে সর্বধর্ম সম্মেলন আজকের দিনটাতে উনি নাও করতে পারতেন, কারণ এরা যদি তীব্র শুদ্ধ মানে যদি রামপন্থী বা হিন্দুপন্থী হতো মানে মোদী, আর মোদীজি করাতে উনি কারো আপত্তি করার কিছু নেই। উনি একজন দেশের প্রতিনিধি, উনি একটা রাম মন্দির উনার যেহেতু উনি আমি বলবো না মন্দিরে উনি সাহায্য করেছেন, কিন্তু মসজিদের ক্ষেত্রে উনি বোধহয় জানেন না যে ভদ্রলোক তৃণমূলে কংগ্রেস মসজিদের ক্ষেত্রেও কিন্তু বাবরি মসজিদের জন্য একই প্রপোজাল দেওয়া হয়েছিল যে আমরা একসাথে সংগঠন করতে চাই। এটা আমি জেনেই বলছি, কিন্তু ভাই এটা কোনো আন্দাজে বলছি না। তখন ওরা বাবরি মসজিদ কমিটি বলেছে না, আমাদের এখন দিন স্থির হয়নি, আমাদেরও যথেষ্ট অর্থ আছে, আমাদের জায়গাটা ঠিক করে মানে দিকে হয়েছে, আমাদের ঘেরাও টেরাও করে আমাদেরও আনুষ্ঠানিকভাবে দেশ বিদেশ থেকে আমাদের বহু সাহায্য আসবে, কিছু অর্থ নিশ্চয়ই আমরা সরকার থেকে নেবো। এবং মোদী ইতিমধ্যে উনি বলতে জানেন না, ইতিমধ্যে বাবরি মসজিদের কিছুটা কাজ শুরুও হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মোদীজি বলেছেন যে আমিও কিন্তু মানে যথেষ্ট মতো আমাদের ন্যাশনাল, আমি যদি ক্ষমতায় থাকি আমাদের এ থেকে অর্থ সাহায্য করবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে হিন্দু মুসলিমের লড়াইটা দয়া করে ওনাকে বলবো কোনো এটা নিয়ে হুইসপার না করতে, কারণ আমাদের ভারতবর্ষ সম্প্রীতির দেশ, আমরা সবাই হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন পারসিক মানে সকলের এতে সম অধিকার, এই তার ফরমান, এটা সবার অধিকার। এটা মোদীজি যদি এই জিনিসটা করে থাকতেন তাহলে উনার দেশে মুসলিমরা, উনার রাজ্যে গুজরাটে বা যোগীর রাজ্যে মুসলিমরা যথেষ্ট ভালো আছে। আমি তো ওখানকার অনেক প্রেসিডেন্ট পার্টিকে জানি, তারা মুসলিমদের জিজ্ঞেস করছে, বলছে স্যার আমাদের সেম ফ্যাসিলিটি দিয়েছে, ঘর বাড়ি করে দিয়েছে, কেউ কিন্তু উপকৃত নয়। আর মসজিদের ক্ষেত্রে এত স্পর্শকাতর ইস্যু দীপঙ্কর, মসজিদ নির্মাণে বা আমাদের ছোটখাটো যেগুলো মাজার সেখানে নির্মাণেও যথেষ্ট বাধা নিষেধ আছে, সেখানে কিন্তু কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কেউ ওটাতে বাধা দেয় না, কারণ এটা সবচেয়ে স্পর্শকাতর ইস্যু। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই শুভ দিনটাতে আমার মনে হয় রাজনীতিক আলোচনা না করে রামলালা তার ঘর পেলো মানে কি একটা, তার যে এই যে 500 বছরের মানুষের যে অনুভূতি বা যে প্রতীক্ষা বা যে মানে যে আবেগ, যে আবেগটাকে জন্যই কিন্তু যে মানুষ মানে যে যার ইচ্ছা মতো সদিচ্ছায় কিছু দান করেছেন, সেই দিনটাকে উদযাপন আমরা যদি মানে সমালোচনা না করে রাম ঠাকুর বলো, কৃষ্ণ ঠাকুর বলো, আজকে মসজিদে আমাদের মানে আমাদের নবী সাহেব বলো, আমাদের মহাবীর বলো, আমাদের সকলের এতে সমাধিকার, আমাদের সর্বধর্ম মানে বিবিধের মাঝে দেখো মিলন মহান। আর উনি যেটা বলছেন যে গরিব লোক খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, আরে বাবা গরিব লোক তো আমাদের পশ্চিমবাংলাও না খেয়ে অনেকে মারছে। এবার শিক্ষা দীক্ষা চাকরি বাকরি এখানেও নেই, 2013 সাল থেকে এখানে কোনো মানুষের চাকরি নেই, সবাই এখন বেকারত্বে ভুগছে। আজকে শুধু মোদীকে আসামির কাঠগড়ায় না তুলে আজকে সেখানে দেশ বিদেশ থেকে সাহায্য এসছে, বহু লোক এসছে। আজকে যেমন মসজিদ যদি দেখবে, বাবরি মসজিদও যদি হয় নিশ্চয়ই সেটা রাষ্ট্রীয় মর্যাদায় আমরা সবাই আমরা নন মুসলিমরা মানে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান পারসিক আমরা সবাই জমায়েত হবো, সবাই হবো। দেখো আজকে উনি বলতে জানেন না এই মিছিলে অনেক মুসলিমও রামলীলার কথা বলছে, কারণ এখানে রাম আর রহিম দুই এক, রাম রহিম বলো সমস্ত ভগবান আমাদের সবারই, কিন্তু এক মূল অর্থ হচ্ছে আমরা কোনো রাজনৈতিক দলকে নিয়ে আমরা ইয়ে করবো না, আমরা হচ্ছে কর্মের মাধ্যমে, ধর্মের মাধ্যমে সেবা না, কর্মের মাধ্যমে সেবা। উনি সবাইকে বলুন আমরা সবাই কর্ম করি, সমালোচনা না করে কর্ম করি, একটা ভালো কাজ। যেমন দেখো আমি একটা কথা বলছি দীপঙ্কর, আমাদের যদি মন্দির বা মসজিদ না হয় না, ভক্তি আসে না। যেমন যদি ভগবান না থাকে আমরা ভয় পাই না, পাপবোধ থাকে না, সেরকম মন্দির মসজিদের উপযোগিতা আছে। হ্যাঁ, বারাণসীর লোকের কিছু চাকরি হবে, কিছু লোকের ব্যবসা বাণিজ্য হবে, কিছু করে খাবে, সবকিছু করবে। এইভাবে বিভিন্ন রাজ্যে আমরা শুধু খালি ধর্মের প্রতিষ্ঠা না করে আমাদের যদি মানুষের কর্ম করি তাতে ভগবান বেশি তুষ্ট হবে, কেন ভগবানের জায়গা হলো এই কথাটাতে মানে কি একটা মন্দিরে জায়গা হলো, কিন্তু শ্রীরামচন্দ্র তো সবার হৃদয়ে আছে, ঠাকুর সমস্ত দেবতা বলো আল্লাহ বলো সবাই আমাদের হৃদয়ে আছে, আর সবার কিন্তু এগুলো বিভিন্ন আকার, কিন্তু ঠাকুর ভগবান ঈশ্বর আল্লাহ যা বলো সবই এক। তাই জন্য এই দিনটাতে আমরা সমালোচনা না করে সবাই বলবো মানুষের জন্য সবাই কাজ করব, মানুষের পাশে থাকবো। এখানে ব্যক্তি বিশেষকে আটক করে রাজনৈতিক দূরদর্শিতা, রাজনৈতিক যেটি বলে, আজকে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করা হয়েছিল আজকে আপনি মিছিলটা নাই বা করতে পারতেন, গতকাল বা আগামীকাল করতে পারতেন, তাতে কি অসুবিধা হতো? তো যাই হোক, সেখানে আজকে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন ছিল, সেদিনকে তিনি সংহতি যাত্রা করতে পারতেন, কিন্তু আজকেই তিনি সংহতি যাত্রা করলেন। এবং আজকে মানুষকে, যেখানে আবেগপ্রবণ মানুষ যারা আজকে রাম পুজো করছেন, যারা আজকে রামের এই খুশিতে যারা আজকে খুশি, আজকে উৎসাহিত, আজকে তাদেরকে আজকে একটা জিনিসকে তাদেরকে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে আজকে তাদের সংহতি যাত্রা করতে হবে। তো সেখানে দাঁড়িয়ে থেকে আমরা দেখলাম যে অন্য রাজ্যে বা অন্য কোনো রাজ্যে কিন্তু এ নিয়ে আমরা দেখিনি কোনো জায়গায়, কিন্তু শুধু মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো জিনিস তার তীব্র বিরোধিতা করতে হবে,
তার একটা উদাহরণ তিনি আজকে দিলেন এই সংহতি যাত্রার মাধ্যমে। কি বলবেন জয়দেব বাবু কাছে আমি যাবো, একটু অরিজিৎ বাবু কিছু বলতে চাইছি, আবার অরিজিৎ বাবুর কাছে একটু খেলাম। হ্যাঁ বলুন অরিজিৎ বাবু। আমরা যেটা খুব পরিষ্কার বক্তব্য আমার, তখন আমি বলতে গেলাম, সেটা হচ্ছে যে আজ রাজনীতির দিনই নয়, আজকের দিনটা ইতিহাস সৃষ্টির দিন, বছরের ইতিহাস। ডাক্তারবাবু এক কথাই বললেন, একদম ঠিক কথা বলেছেন, আমি সমর্থন করছি ওনার বক্তব্য। আমরা চেয়েছিলাম এই ইতিহাসটা সৃষ্টি হোক, কেন এটা কিন্তু এমনি এমনি আমরা চেয়েছিলাম আর হয়ে যায়। বহু রক্ত, বহু বলিদানের পর আজকে এই বিতর্কিত রায় এবং এই বিতর্কিত অত্যাচার, আজকে যারা যারা এই শাসক দলের আজকে বসে প্রতিনিধিত্ব করছেন এবং বলেছিলেন এই বিতর্কিত রায় হান ত্যান, যারা সুপ্রিম কোর্টকেও মানেননি, আজকে তারা কিন্তু এটা বুঝতে পারছে যে রাম রাজ্য প্রতিষ্ঠা হওয়া মানে আগামীর ভারতের ভবিষ্যৎ আরো উজ্জ্বল, এবং তারা এই কারণেই ভীত সন্ত্রস্ত যে ভবিষ্যৎ যদি উজ্জ্বল হয় ভারতের, তাহলে তারা রাজনীতির রুটিটা শিখতে পারবেন না। আর সব থেকে মজার কথা, সংহতি যাত্রা কি রাম মন্দির উদ্বোধনের দিনটাই করার প্রয়োজন পড়লো? আজকে আমরা দেখেছি এই কর সেবকদের এক সময় গুলি করে মারা হয়েছিল, সেইখানকার আজকে মুলায়ম সিংয়ের সরকারের সময় আমরা দেখেছি। তা আমাদের খুব পরিষ্কার কথা, আজকে প্রভু শ্রী রামচন্দ্র তার রাজপ্রাসাদে ফিরেছেন। আজকে শুধু ভারতবর্ষ নয়, আজকে টাইম স্কোয়ার থেকে ব্রিটেন থেকে শুরু করে আমেরিকা থেকে আপনি দেখুন দেশে বিদেশে রামচন্দ্রের প্রত্যার্পণকে মানুষ উদযাপন করছে। আর সব থেকে বড় কথা, জয়দেবদা আপনারা যে খাবারের কথা বলছেন, মানুষের পেটে অন্ন দেওয়ার ক্ষমতা যদি কারোর থাকে, সেটা আজকে রাজনীতির ঊর্ধ্বে উঠে নরেন্দ্র মোদী করেছেন। আপনাদের তৃণমূলের সরকার যে দিতে পারে না, মানুষকে এসএসসিতে চাকরি দিতে পারে না, মানুষকে না খেতে পেয়ে তাদের অন্ন কেড়ে নেয় আপনাদের নেতা মন্ত্রীরা জ্যোতিপ্রিয় মল্লিকের মতো। আপনারা কোন লজ্জায় এই সরকারের প্রতিনিধিত্ব করে এত বড় বড় কথা বলেন? আজকে আমি আপনার কাছে যাচ্ছি। ধন্যবাদ অরিজিৎ বাবু। আমি আবার জয়দেব বাবুর কাছে যাবো। জয়দেব বাবু একটি মন্তব্য করেছেন, হিন্দু মুসলিমের কথা বললেন, কি যেখানে আজকে রামের আজকে প্রাণ প্রতিষ্ঠা করা হলো, 500 বছরের বিতর্কিত জমিতে রাম ঠাকুর আবার ফিরে এলেন, সেখানে রামের প্রাণ প্রতিষ্ঠা হলো, সেখানে দাঁড়িয়ে আজকে হিন্দু মুসলিমের কথা কেন? আজকে তো খুশির দিন, আজকে তো সবাই, যখন অযোধ্যার মানুষ, অযোধ্যার হিন্দু মুসলিম, যখন তাদের কোনো অসুবিধে নেই, লখনৌর মুসলিমদের কোনো অসুবিধে নেই, আজকে আর বাকি স্টেটের মুসলিমদের কোনো অসুবিধে নেই। কোনো জায়গায় আমরা যাত্রা দেখিনি, কোনো জায়গায় আমরা দেখিনি যে কোনো চ্যানেলে, কোনো মিডিয়াতে, কোনো রাস্তায় যে মানুষ নেমেছে, মানুষের প্রতিবাদ করছে। আজকে একটা প্রতিবাদের একটা আকার আমরা দেখলাম, সংহতি যাত্রার নাম দেওয়া হলো শুধু তাকে, কিন্তু বিষয়টা ছিল আজকে প্রতিবাদ। কি বলবেন যাদব বাবু? 100 বার, কারণ যেখানে আদি শঙ্করাচার্য, যারা ভারতবর্ষের সনাতন ধর্মের পোপ, এবং আমি ডাক্তারবাবুকে শ্রদ্ধা করেই বলছি, ডাক্তারবাবুকে আমি ভিডিও ক্লিপিং পাঠিয়ে দেবো, যেখানে শঙ্করাচার্য, অভিমুক্তেশ্বরানন্দ এবং গোবর্ধন পীঠের যিনি প্রিধামের শঙ্করাচার্য, প্রত্যেকেই বলেছেন তাদের কাছে নিমন্ত্রণ পত্রই যায়নি। উনি বললেন না যে নিমন্ত্রণ করা হয়েছে তবু তারা যায়নি, তো আমি সেটার প্রমাণও করে দেবো যে ওনারাই বলেছেন ওনাদের নিমন্ত্রণ করা হয়নি। আর সব থেকে বড় কথা, আজকে এই রাম মন্দিরে নরেন্দ্র দামোদর দাস মোদীর ভূমিকা কি, মোহন ভাগবতের ভূমিকা কি, যাদের ভূমিকা ছিল, সেই মুরলী মনোহর যোশী কোথায়, আজকে লালকৃষ্ণ আদবানি কোথায়, উমা ভারতী কোথায়? এনারা তো সবাই জীবিত, কেউ তো মৃত না। তাহলে যারা আজকে এই রাম মন্দিরের লড়াইয়ে প্রথম সারির নেতা ছিলেন, তারা কোথায়? উমা ভারতী কই? লালকৃষ্ণ আদবানি কই? মুরলী মনোহর যোশী কই? কাউকে পেলাম না। ভারতের যারা পোপ আমরা জানি, মানে পোপের সমান দরজা যাদের আছে, যারা সনাতন ধর্মের, হিন্দু ধর্মের প্রধান, শঙ্করাচার্যরা নেই। তাহলে কি করে আপনি বলতে পারেন? এবং এই যদি রাম মন্দির সম্প্রীতির লক্ষণ হয়, তাহলে এখানে সর্বধর্ম সমন্বয়ে সমস্ত ধর্মাবলম্বীদের থাকা উচিত ছিল। যেরকম সংহতি যাত্রায় আমরা দেখতে পেলাম, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, হিন্দু, জৈন, পার্সি সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মগুরুরা একসাথে পায়ে পা মিলিয়ে সংহতি যাত্রা করছে। এটাই তো ভারতবর্ষের আত্মা, এটাই তো ধর্মনিরপেক্ষ দেশ। রাম মন্দিরে আপনি দেখেছেন কোথাও কোনো মৌলবীকে, কোনো ভিন্ন ধর্মাবলম্বীদের? কেউ তো নেই। এবং যারা আজকে রাম মন্দিরের জন্য লড়াই করলো তারাও নেই, শঙ্করাচার্যরাও নেই, মন্দিরটাও অসম্পূর্ণ, শুধু আছে
2024-এ ভোট ভোট ভোট, লোকসভা ভোট যদি 2024-এ না থাকতো রাম মন্দিরও উদ্বোধন হতো না। 2024-এ লোকসভা ভোট পেরোনোর জন্য একমাত্র কি মোদি সাহেবই এই মন্দিরের জন্য করেছে? কোর্টে একবারও গেছে? আপনারা জানেন এই মামলাটা লড়েছিল কে? সুব্রমণিয়াম স্বামী। তার পোস্ট গুলো দেখছেন? তিনি তার ওয়ালে, তার এক্স হ্যান্ডেলে, তার ফেসবুকে কি দিচ্ছে? হিন্দুদের হয়ে যিনি মামলা লড়েছিলেন সুপ্রিম কোর্টে, সেই সুব্রমণিয়াম স্বামী কি বলছেন দেখেছেন? তাকে ডাকা হয়েছে। যে আইনজীবীর লড়াইয়ের ফলে আজকে সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে, সেই আইনজীবী কোথায়? সেই সুব্রমণিয়াম স্বামী কোথায়? নেই। সুব্রমণিয়াম স্বামী নেই, শঙ্করাচার্য নেই, ভিন্ন ধর্মাবলম্বী নেই, লালকৃষ্ণ আদবানি নেই, মুরলী মনোহর যোশী নেই, উমা ভারতী নেই। শুধুই আছে মোদি 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 মোদিময়, যিনি একদিনের জন্য আদালতে সাক্ষী দিতে যাননি। তিনি একদিনের জন্য সাক্ষী দিতে যাননি। এই মন্দিরে যখন এলেন উনি একা আসছেন। এই মন্দিরের সংগ্রামে কি উনি একা? ওই রাস্তায় তোমার সাথে আরো অনেকে থাকা উচিত ছিল। উনি একাই এলেন, একাই ক্যামেরা, লাইট, অ্যাকশন, রোল হয়ে গেল। কারণ আপনার নেত্রী রাম, জয় শ্রীরাম আচ্ছা দীপঙ্কর বাবু, শ্রদ্ধার সঙ্গে জানিয়ে আপনাদের কাছ থেকে বিরতি চাইছি। আপনারা যদি অনুমতি দেন। হ্যাঁ, আপনি আসতে পারেন, আপনি আসতে পারেন। নমস্কার আপনাকে, নমস্কার আপনাকে। আপনি আগেই বলেছেন জয়দেব ঘরকে নমস্কার আমাদের সাথে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ ওনাকে। আমি চলে যাব ডক্টর অসীম মাইতির কাছে। ডক্টর অসীম মাইতির কাছে একটু যাবো। ডাক্তারবাবু আমি উনি যেটা আনুষ্ঠানিক বলছে, আমি এটা আনুষ্ঠানিক তো জানি না, এতটা রাজনীতির খবর রাখিনি, কিন্তু আমি টেলিভিশনে কোনো বড় চ্যানেলই দেখেছি শঙ্করাচার্য থেকে আরম্ভ করে অন্যান্য 9 জন এরা, তারা কিন্তু কারণেই দর্শিয়েছেন যে ওই মন্দির কমপ্লিট হয়নি বলে তারা আসতে চাননি। আর যেখানে নরেন্দ্র মোদী আর যোগী থাকবে সেখানে তারা করবে না, বলছি নিরপেক্ষভাবে আমাদের সাধুদের দিয়ে যদি করা হয় তাহলে থাকবো। এইভাবে মিক্সচার করে রাজনৈতিক রঙ্গমঞ্চ, মানে রাজনীতির গন্ধ থাকবে, সেই জায়গায় আমরা আসি না, মানে যেখানে নিরপেক্ষতার ছাপ। দেখো অ্যাকচুয়ালি এটা রমরমা করে কোনো মসজিদ বা ইয়ে হয়নি বলে এত সমালোচনা হচ্ছে, কিন্তু এটা 500 বছরের অভিপ্রেত। দীপঙ্কর, একটা জিনিস আমি বারে বারে বলতে চাইছি, সেটাই আমি বলছি, 500 বছরের আবেগ একটা মানুষের, 500 বছরের একটা ঝামেলা, একটা বিতর্ক, সেটা সলিউশন হয়েছে রাম মন্দির মসজিদ করে। এটা তো কেউ অস্বীকার করতে পারবে না, জয়দেব বাবু অস্বীকার করতে পারবেন না। এবার সেখানে গোটা ভারতবর্ষের মানুষের যে আবেগটা, সে আবেগটাকে আমি বলছি যে এটার আবেগটার সমালোচনা করো, এটা আমার মনে হয় রাজনীতির রঙের ঊর্ধ্বে। কেন দেখো, আমি তোমাকে বলছি, যতজন উপঢৌকন পাঠিয়েছে বিভিন্ন রাজ্যগুলোতে, তারা প্রত্যেকেই যে মোদির ভাবানুদর্শে বা তা নয়। হয়তো হিন্দু ধর্মে দেখো আজকে রামচন্দ্র একজন আদর্শ সেটা কাল্পনিক, সেটা আদৌ বাস্তবিক রামচন্দ্র ছিল কিনা আমরা কেউ জানি না, রামায়ণ মহাভারতের কথা আমরা জানি না, কিন্তু উনি আদর্শ পুরুষ হিসাবে করা হয়েছে যে উনি ত্যাগের দ্বারাই বোঝাতে চাইছেন। এবারে ব্যাপারটা হচ্ছে যে কেউ তো বলছে না যে নরেন্দ্র মোদী রামচন্দ্র হয়ে গেছে। এবারে উনি একটা মানুষের আবেগটাকে কাজে লাগিয়ে, হ্যাঁ সেখানে হয়তো রাজনৈতিক, দেখো আজকে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি তো সবাই করছে দীপঙ্কর, হয়তো পার্টিকুলার রাজনৈতিক উস্কানি না দিলেও একটা পার্টিকুলার সোসাইটিকে, ধরো কেউ মুসলিমকে বেশি তোষণ করছে, কেউ হিন্দুদের বেশি তোষণ করছে, সব ভোট ব্যাংক বাড়ানোর জন্য। তা আজকে এই রামচন্দ্রের রাম মন্দির প্রতিষ্ঠার ক্ষেত্রে এক্ষেত্রে শুধু রাজনীতিটাকেই কেন্দ্র করে যেটা দীপঙ্কর জয়দেববাবু আটক করছে, এটাতে আমার একটু আপত্তি আছে। কারণ এটা 500 বছরের একটা ঐতিহাসিক মানে প্রতীক্ষা, তার অবসান হচ্ছে। অবসান মানে দেখো, মানুষ ধর্ম এবং বিশ্বাস নিয়ে কিন্তু বেঁচে থাকে দীপঙ্কর, শুধু অর্থ বা খাওয়ার নিয়ে বেঁচে থাকে না। মানুষ অন্যায় করলে, পাপ করলে ঠাকুর মন্দিরে গিয়ে তার নাক কান বলে তার প্রায়শ্চিত্ত করে, বা ঠাকুরকে দেখলে মানুষের ভক্তি হয়, মানুষের মেডিটেশন হয়, মানুষের প্রেসার কমে, মানুষের অবসর বিনোদন হয়। মানুষ যেমন সবাই দেখো, আজকে আমি যে এলাকায় প্র্যাকটিস করি সবাই আজমির শরীফে যায়, দেওয়া শরীফে যায়। কেন আমি বলছি তোমরা প্রতি বছর কেন যাও? বলছি স্যার আমাদের গেলে মনের শান্তি হয়, ঘোরার তো জায়গা আছে, সবাই তো মক্কা মদিনা যেতে পারছি না। ঠিক সেরকমই হিন্দুদেরও একটা জায়গা আছে যে বাবা আমার শুধু বৃন্দাবন ঘুরে ঘুরে আমরা বোর হয়ে গেছি, এবারে বারাণসী যাবো, বারাণসীতে আমরা স্বয়ং রামকৃষ্ণ দেবের ঘর, রামচন্দ্রের ঘর দেখে আসবো। এবারে ধরো যে এই যে মানে আবেগটা, এই আবেগটাকে কারুর ছোট করা উচিত নয়। আজকের দিনটা আমি বলবো দীপঙ্কর, সমস্ত রাজনৈতিক দলকে জাতি ধর্ম নির্বিশেষে, যেহেতু আমাদের এখানে সমস্ত জাতিকেই সমান প্রাধান্য দেওয়া হয়, যদি মোদিজি যদি দেখা যায় যে কোনোদিন ভবিষ্যতে উনি মুসলিম বিরোধী কোনো কথা বলছে, ডেফিনেটলি আমরা তার সোচ্চার প্রতিবাদ করব। উনি যদি কোনো মানে মসজিদ বা
মানে কি বলে ওই খ্রিস্টানদের যে ইয়ে বলে ওটাকে কি বলে খ্রিস্টানদের গির্জা বা চার্চ, এগুলোতেও যদি কথা করেন তাহলে নিশ্চয়ই আমি বলবো উনি একদম গোড়া হিন্দু ধর্মী। আর যেটা বলছে রামকৃষ্ণ আডবাণী, উনি এতটাই অস্তিত্ব শয্যাশায়ী, উনাকে দেখা উচিত। রাম মন্দির প্রতিষ্ঠা উনার তো সত্যি যথেষ্ট ভূমিকা আছে, উনাদের আসা উচিত ছিল। আমি জানি না কারা আমন্ত্রিত আছে কারা আমন্ত্রিত নেই। সবকিছুর ঊর্ধ্বে উঠে প্রধানমন্ত্রী একজন দেশের প্রতিনিধি, তিনি উদ্বোধন করছে, এতে সমালোচনা করার কি আছে? রাজনীতি এখন তো 4-5 মাস পরে ভোট, তার মাঝখানে অনেকে অনেক রকম সর্বধর্ম সম্মেলনের টাইম আছে, করুক। ধর্ম নিয়ে রাজনীতি করার সবার টাইম আছে, সবাই করুক, কিন্তু রাম মন্দিরকে সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠা করে, ঠিক আছে, পেছন তো পাঠানো আছে। হ্যাঁ, ডাক্তারবাবু যেমনটা বললেন যে রাম মন্দিরকে নিয়ে রাজনীতি করা এটা একটা এটা আমাদের কারোরই উচিত নয়, কিন্তু কোথাও না কোথাও রাজনীতি হচ্ছে, এখানে রাজনীতিবিদরা রাজনীতি করার চেষ্টা করছে। ডাক্তারবাবু, আমি আর একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সংহতি মিছিল করলেন, যেটা আজকে তিনি প্রথমে গেলেন কালীঘাটে গেলেন, তারপরে তিনি গেলেন গুরুদুয়ারায় গেলেন, তারপরে চার্চে গেলেন, তারপরে তিনি মসজিদে গেলেন, এবং তিনি বললেন স্টেজে উঠে যে আমি আসি, ঈদের সময় আসি, আমি রোজা রাখি, আমাকে লুকিয়ে ববি ছোলা দিয়ে যায়, আমি সেটা দিয়ে রোজা খুলি, এগুলোও বললেন তিনি এই কথাগুলো। তো প্রকাশ্যে তিনিও তো রাজনীতি করলেন ধর্মকে নিয়ে। আমি একটা কথা বলছি, দেখো এটা হচ্ছে আমাদের দেশ তো ধর্মনিরপেক্ষ দেশ, সেই দিক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি নিশ্চয়ই সাধুবাদ জানাই। আজকের দিনটা না করে উনি অন্য দিন করতে পারতেন, কিন্তু সর্বধর্ম সমন্বয়ে উনি যেটা করেছেন ওটাকে ওনাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু উনি যদি বলেন যে আপনারা কোনোদিন একে রাম মন্দির সমর্থন করবেন না বা কোনো পার্টিকুলার বিজেপিকে অ্যাটাক করে যদি কিছু কথা বলেন, তাহলে আমি বলবো যে এটা আজকের দিনটা কোনো রাজনৈতিক না রেখে উনি বলতে পারেন যে একটা শুধু রাম নিয়ে থাকলে হবে না, আমাদের রাম রহিম সবকে নিয়ে চলতে হবে। সর্বধর্ম সম্মেলনে আমরা মানে সব ধর্ম নিয়ে চলবো, সকলের এতে সমাধিকার, এই তার মানে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে আমরা ভারতবর্ষ সংহতিটা বজায় রাখবো, এটা উনি বলতেই পারেন। কিন্তু এই ধরনের এটা রাজনৈতিক শুধু আমার দেখো, আমি মানছি দীপঙ্কর কিছুটা হয়তো রাজনৈতিক আছে, হিন্দু ভোটকে এনক্যাশ করার জন্য হতে পারে, কিন্তু আজকে এই 500 বছর প্রতীক্ষিত এটাকে এইভাবে ব্যাখ্যা বা পরিচিত করে সম্পূর্ণ রাজনৈতিক মানে এটাকে ফায়দা লুটার জন্য যে এটা করছে, আমি এটার ঘোরতর বিরোধিতা করছি। কেন, আমি একজন হিন্দু হয়ে বলছি বা একজন ভারতীয় হয়ে বলছি বা একজন ধর্মনিরপেক্ষ মানুষ হয়ে বলছি, এটা বহু মানুষের আবেগ। আজকে 160 কোটি মানুষের মধ্যে 120 কোটি মানুষ বোধহয় আবেগে ভেসে গেছে। ইভিন আমি তোমাকে বলছি, আমি বেশ কয়েকটা কালকে লাইভ টেলিকাস্ট দেখেছি, লাইভ দেখেছি, সেখানে মুসলিমরাও ইয়ে করছে, এই সমাজ ইয়েতে করছে যে না এটাতে কোনো কিছু না, একজন ভগবান প্রতিষ্ঠিত হচ্ছে, এর মধ্যে রহিমও আছে রামও আছে, মানে সমস্ত রাম রহিম বলো যা কিছু, মানে আমাদের আল্লাহ যে মানে রহিম মানে আমাদের যে নবী সাহেব মানে হযরত মুহাম্মদ, তিনিও যা, আর রামচন্দ্রতা সবই আমাদের কাল্পনিক, সবাই এক, কিন্তু যীশু খ্রিস্ট সবাই এক। আমি এই কথাই বলতে চাইছি দীপঙ্কর, এটা নিয়ে রাজনৈতিক ও মানে উপঢৌকন বা আসছে বা রাজনীতির ফায়দা লুটছে, এটার আমি ঘোরতর বিরোধিতা করছি। আর এটা সবাই চান, এটাকে নিয়ে উস্কাবেন না দয়া করে। সমস্ত ধর্মে, হ্যাঁ ভবিষ্যতে আমরা যখন বাবরি মসজিদ হবে সেম করবো, সেম প্রতিবাদ করবো, যদি আজকে যে ক্ষমতায় থাকবে সেই এটাকে ঠিক মতো করে না দেখে, তাহলে ধর্মনিরপেক্ষ দেশ কোথায় হলো, সেকুলার কান্ট্রি হলো কোথায়? সমস্ত ধর্মকে যেন সমান অধিকার দেওয়া হয়। তাহলে না হলে বলবো যে নরেন্দ্র মোদী তাহলে শুধু উনি মানে ওই আমাদের কি বলে হিন্দু যে মন্দির বা হিন্দু প্রতিষ্ঠা, হিন্দু ভোট এনক্যাশ করার জন্য উনি ওটা করবেন না, কারণ শুধু হিন্দুদের ভোটে মোদী জিততে পারবেন না, সেখানে মুসলিম খ্রিস্টান জৈন পারসিক সবারই ভোট দরকার। উনি এরপরে যদি ভবিষ্যতে কোনো কিছু হয়, উনি যদি না করেন তার যথেষ্ট প্রতিবাদ আমরা করবো। ধন্যবাদ, একদম সঠিক কথা বললেন ডাক্তারবাবু, একদম পরিষ্কারভাবে বিষয়টা ডাক্তারবাবু আমাদেরকে বোঝালেন, অনেক খুব ধন্যবাদ ডাক্তারবাবুকে। অরিজিৎ বাবু কিছু বলতে সময় করে শেষের দিকে, অরিজিৎ বাবু। সঠিক কিছু উল্লেখযোগ্য কথা বলতে, রাম রাজ্য আমরা মানে যেটা পেয়েছিলাম, আজকে দেখুন আগে 12 কিলোমিটার রাস্তা হতো, এখন সেটা 28 কিলোমিটার রাস্তা। মেডিকেল কলেজ আগে আমরা দেখেছিলাম 300টা, আজকে সেটা পৌঁছেছে 700টা। গ্রাম সড়ক যোজনা ছিল 55%, সেটা 99% কাছাকাছিতে পৌঁছে গেছে। আজকে 4 কোটি বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতা। আপনি দেখুন আজকে স্বচ্ছ ভারত প্রায় 100% না হলেও আজকে 98% কাছাকাছি স্বচ্ছ ভারতের। এটাই তো রাম রাজ্য, এটাই তো আমরা চেয়েছিলাম। এই বিবাদ তার উঠে 500 বছরের ইতিহাস। এই কংগ্রেস সরকার তো 150 বছর টাইম, এই বিরোধী সরকার তো 150 বছর টাইম পেয়েছিল এই বিরোধীরা।
তারা আজকে এটা প্রতিষ্ঠা করতে পারেনি কেন? এবং এটা তো আজকে সুপ্রিম কোর্টের রায় প্রতিষ্ঠা হয়েছে। আজকে সুপ্রিম কোর্টকে আমরা সবাই মেনে চলি এবং আমরা এটাই চাই। আর সব থেকে মজার কথা, আজকের দিনে কেন এই রাজ্যের তৃণমূলের সরকার এটা করলো জানেন, এই সংহতি মিছিল? কারণ এই রাজ্যে যাতে কেউ আজকের এই ঐতিহাসিক দিনটাকে পালন করতে না পারে, আজকে একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়, যাতে তার উস্কানিমূলক মন্তব্য দিয়ে মানে ধর্মে ধর্মে বিভেদ ঘটিয়ে তার ভোট ব্যাংককে সিকিউর করা যায়। এই খেলাতে এই তৃণমূলের সরকার এখনো বেঁচে আছে। যেখানে আজকে ভারতবর্ষ চাঁদের মাটিতে পা রাখছে, তার পতাকা উঠছে, সেখানে আজকের এই রাজ্য সরকার মাটিতেই পড়ে রয়েছে। ধন্যবাদ, হচ্ছে সুশাসন। ধন্যবাদ অরিজিৎ বাবু, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থেকে আপনার মতামত রাখার জন্য। ডাক্তার বাবুকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থেকে মতামত রাখার জন্য। জয়দেব বাবুকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থেকে মতামত। আমার যেতে যেতে আমি ডক্টর অসীম মাইতির কাছে আমি যাব একবার। আমি ডাক্তার বাবুর কাছে জানতে যাবো যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে 24 আওয়ার্স টিভির দর্শকদের কি বার্তা দিতে চান? দীপঙ্কর, আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য খুব ভালো, কারণ আমি একজন ধর্মনিরপেক্ষ মানুষ আর আমি ধর্মভীরুও মানুষ। আমি ঈশ্বর বিশ্বাস করি, কেন সবার উপরে মানুষ সত্য স্রষ্টা আছে বা নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। তো এই ধর্ম নিয়ে সর্ব না হয়ে আমরা কর্ম নিয়ে সর্ব হতে চাই, কারণ আমি বিবেকানন্দের ভাবনাদর্শে আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র, তাই আমি মানুষের সেবাতেই কাজ করতে চাইছি। আজকে রাম মন্দির উদ্বোধন হয়ে যাওয়ার পরে আমার মনে হয় আমাদের নরেন্দ্র মোদী বা আমাদের যে দেশের প্রধানমন্ত্রী, ওনার কিন্তু মানুষের গরিবের প্রতি গরিবি হটা, মানে আমাদের যে কাজকর্ম নেই, সমস্ত কিছু নেই। আমাদের পশ্চিমবাংলাতে এখন কিছুই নেই, মানে কাজকর্মর সব শেষ, সবাই মানে বেকারত্বের জ্বালায় আর পারছে না, যে যার আপনার হাত জগন্নাথ নিজের পায়ে করছে। তাই আমি নরেন্দ্র মোদীর কাছে একটাই করবো যে আপনার এই পুরুষদের বা আমাদের পুরুষ মানে আমাদের যুব শক্তিকে কাজে লাগিয়ে আমাদের কর্মদিন, কর্মই সব, কর্মের মাধ্যমে মানে সমস্ত ধর্ম পালন হবে। কর্ম যদি করে তাহলে ভগবান খুশি হবে। মানে জীব ইব শিব, সার্ভিস টু হিউম্যানিটি, সার্ভিস টু গড। একদম করছি যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটা আমাদের দেশের আর সকলের এতে সমাধিকার, এই তার ফরমান। হিন্দু বেশ জিন্দা বেশ তা গ্রন্থ সাহেব বাইবেল ত্রিপিটক, দোকানে কেন এই দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। এটা আমাদের সেই নজরুল ইসলাম তার সাম্যবাদী কবিতা বলেছে। আজকে সাম্যবাদীর গান বলবো, এটাকে নিয়ে কোনো রাজনীতি না করে রাজনীতির ঊর্ধ্বে উঠে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন পারসিক আমরা দুঃখ ভাগাভাগি করে, যেভাবে আমরা মানে করোনার সময় যেভাবে আমরা যে লকডাউন ছিল তখন যেভাবে ভাগাভাগি ভাগ করে খেয়েছি, সেইভাবে আমরা থাকবো। আপনারা যখন ইউ হ্যাভ টু স্ট্যান্ড অন ইউর ওন ফিট, নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সবাই আপনারা কর্মের মাধ্যমে কাজ করুন, তাহলেই হবে। ধন্যবাদ ডাক্তার, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য রাখার জন্য। আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে এবং আমাদের সাথে থাকার জন্য দর্শকদেরও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং দর্শকদের উদ্দেশ্যে আমরা বলবো যে আপনারা আমাদের অনুষ্ঠানে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, দিন রাত খবরের সহজ পাঠ। নমস্কার। গুডেস হসপিটাল, অনুভব করুন। প্রশ্ন সাধারণ নাগরিকের, পর্যবেক্ষণ মানুষের, দায়বদ্ধতা আমাদের। দেখুন ফেস অফ, সোম থেকে শনি ঠিক সন্ধ্যে 6টায়, শুধুমাত্র 24 আওয়ার্স টিভিতে। 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়।